আপুর সংসার, সত্য ঘটনা অবলম্বন। নসরাত হক চাটগা চিন্তা। আমার বড় আপুর মৃত্যুর আজ 5 মাস। তার 10 বছরের সংসার ছিল। 2টি ছেলে মেয়ে রেখে আপু মারা যায়। বড় ছেলের বয়স 5 বছর আর ছোট মেয়েটার 20 মাস। দুলাভাই চট্টগ্রামের একটি কলেজের শিক্ষক। বয়স 45। আমার আপাও চট্টগ্রামের একটি নামকরা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষিকা ছিলেন। আপা মারা যাওয়ার পর ভাইয়া কলেজ থেকে এসে বাচ্চার দেখাশোনা সব মিলিয়ে হিমশিম খেয়ে যায়। আমার মা অসুস্থ মানুষ, এতটা টেক কেয়ার করতে পারে না। আমি যতটুকু পারি তাদের রাখি। তাদের দেখাশোনার জন্য 2টা মহিলাও রেখেছে। কিন্তু টাকা থাকলেও সুখ নেই তাদের এই মুহূর্তে, এবং বাচ্চা দেখাশোনার মতো তেমন কেউ নেই। একটা পর্যায়ে আমার দুলাভাই সিদ্ধান্ত নিল বড় ছেলেকে স্কুল হোস্টেলে দিয়ে ফেলবে। কিন্তু আমার বৃদ্ধ মা সিদ্ধান্ত নিল আমার সাথে দুলাভাই এর বিয়ে দিবে। আমার ভাই নিষেধ করল। কিন্তু আমার মা এই ব্যাপারে ভাইকে কিছু বলতে নিষেধ করে। আমার বড় ভাই ব্যবসায়ী। তারও 3 সন্তান। ভাবি প্রথমে না করলেও বাচ্চাদের কথা আর সংসারটা আমার আপার সবকিছু চিন্তা করে ভাবিও মতো দেয়। আমি আমার মা বাবার ভুলের সন্তান। আমি বাবা মার বৃদ্ধ বয়সে ভুলে হয়ে যায়। তাই বাবা মা আর আমাকে নষ্ট করেনি গর্ভে। দুনিয়ার আলো দেখিয়েছেন। আমার বড় ভাইয়ের বিয়ের 9 মাস পর আমি দুনিয়াতে আসি। আমি দুনিয়াতে আসার পর আমার মা আরও অসুস্থ হয়ে যায়। আমার যখন 6 বছর বয়স তখন বাবা মারা যায়। এরপর থেকে মায়ের সঙ্গী আমি। আমার মায়ের শারীরিক অসুস্থতার কারণে মাকে একটু বেশি বৃদ্ধ দেখা যায়। আমার আপু আমাকে খুব আদর করত। আমার পড়ালেখার খরচ আপু দিত। যদিও আমাদের অনেক আছে দেওয়ার প্রয়োজন ছিল না। তবুও আপু খুশি মনে দিত। মা নিতে না চাইলে আপু রাগারাগি করত। আমি আপুর খুব আদরের বোন ছিলাম। আপু থাকাকালীন আপুর স্কুল থেকেই এসএসসি পাশ করি। এরপর দুলাভাই এর কলেজেই আপু ভর্তি করিয়ে দেয়। এখন ইন্টারে পড়ি। কলেজে উঠার পর আমার একটা হালকা মিষ্টি টিনেজ প্রেম হয়। চুপি চুপি এসএমএস করতাম মায়ের মোবাইল থেকে। প্রাইভেট পড়তে যাওয়ার সময় সেও আমার পিছন পিছন যেত। আমাদের হালকা চুপচাপ একটি প্রণয় ছিল। কিন্তু দুলাভাই এর সাথে আমার বিয়ের কথায় আমি যেন ভড়কে গেলাম। কি বলে এসব, দুলাভাই আমার চেয়ে বয়সে কত বড়। আমি কান্না টান্না করে শেষ। কিন্তু আম্মা আমাকে বলে এগুলো আমাদের চট্টগ্রামে অহরহ হয়। 60 বছরের বুড়া ও 15 বছরের মেয়েকে বিয়ে করে আমাদের চট্টগ্রামে। দেখ আমার নাতি নাতনি গুলো মা পাবে। আমার আর এখন সেই বয়স নাই যে নাতি নাতনিদের পালন করব। আর টাকা দিয়ে কাজের মানুষের কাছে রাখলে ওরা কি আদৌ মানুষ হবে, আদর পাবে? আমার কিছু বলার নাই, আমি দিক হারিয়ে ফেলেছি আমার নাতি নাতনির জন্য। আমি এখন মরলেও আমার কলিজাতে পচন ধরবে না। এই বাচ্চাগুলোর জন্য। আমার মা এদের চিন্তায় আরো অসুস্থ হয়ে যায়। আপা মারা যাওয়ার পর থেকে আমার মায়ের অবস্থা অনেক খারাপ। দুলাভাইকে বিষয়টা মা বললে দুলাভাই বলে ও আমার ছোট বোন আমি সবসময় এ চোখেই দেখেছি। আর মা আমার বয়স তো আপনি জানেনই। আমি বুঝতেছি না মা আমি কি করব। তবে আমার দ্বারা এটা সম্ভব না। আমার মা বলে বাবারে তোমার জন্য মেয়ের অভাব নাই, কিন্তু আমার নাতি নাতনিদের মায়ের অভাব হবে। তুমি বাবা না করো না, আমার ছোট মেয়েটাকে বিয়ে করে নাও। আমার মা উনার পায়ে ধরার অবস্থা। তবে সত্যি বলতে ভাইয়া ভীষণ ভালো মানুষ। আপুর এই 10 বছরের সংসারে উনার প্রতি কোনো অভিযোগ নাই। তবে আপুর শাশুড়িটা একটু জঘন্য ছিল, কিন্তু তিনিও মারা গেছে আজ 3 বছর হচ্ছে। আমার প্রেমিক জাহেদের সাথে সম্পর্কটা ততটাও গাঢ় হয়নি। তবে তাকে ভালো লাগে, তাকে ভালোবাসি, বিষয়টা এমন। আমি কান্না কাটি করে অস্থির। কিন্তু মায়ের অসুস্থতায় আর না বলতে পারি নাই। আপুর গয়নাগাটি আর আমার জন্য বিয়ের একটি শাড়ি কিনে আমার মা। দুলাভাই কিনে না। আমার মা ভাবিকে বলে ভাবি গিয়ে কিনে নিয়ে আসে। তারপর বাসায় কাজী এনে কোনো রকমে বিয়েটা হয়। বিয়ের আগে আমার ভাই আমার জন্ম নিবন্ধনটার বয়স বাড়িয়ে আনে ঘুষ দিয়ে। আমি সদ্য 17 বছরের একটি মেয়ে 45 বছরের একজনের সাথে বিয়ে হলো। কবুল বলার পর পর আমি আমার রুমে ঢুকে অনেক বেশি কান্না করি। রাগে দুঃখে সব খুলে ফেলি। আমার ওই সময়ে মনে হয়েছে আমি যেন কোথাও যেয়ে বাঁচতে পারতাম।
সেদিন কারো সাথে কথা বলিনি। রাতে খায়ও নি। পরের দিন সকালে ভাবি ডেকে আমাকে খাওয়াই। আমার আপুর মেয়ে জান্নাত মলত্যাগ করেছে। ওকে পরিষ্কার করে খাওয়ালাম। ছেলে মেহেদি বসে বসে টিভি দেখছে। আমি চুপচাপ ওদের পাশে বসে আছি জান্নাতকে কোলে নিয়ে। মেহেদি আমাকে বলল, খালামণি আমি আপেল খাবো। আমি উঠে আপেল কেটে দিলাম। তারপর জান্নাতকে নিচে কার্পেটের উপর বসিয়ে অনেকগুলো খেলনা দিয়ে রান্নাঘরের দিকে গেলাম। ভাবি রান্না করছে। ভাবিকে জিজ্ঞেস করেছি, ভাবি আমাকে কি আর পড়তে দিবা না? ভাবি বলল, আমি মাকে বলেছি যেন এইচএসসিটা যেন শেষ করার সুযোগ দেয়। বোনরে তোমার নসিবে ছিল, কি করবা বলো? আর তাছাড়া বোন দেখো তোমার আপার সাজানো গুছানো সংসার। এখানে অন্য কেউ বিচরণ করবে আমাদেরও খারাপ লাগতো। তার থেকে বড় কথা বাচ্চাগুলোর জীবন। বোন মাঝে মাঝে মানুষ স্বার্থপর হয় খুব, কারণ অন্য কোনো জীবন যদি জড়িত থাকে। বোন কবুল যখন পড়েছিস, বিয়ে তো হয়ে গেছে। স্বামীর মতো মর্যাদা দেওয়ার চেষ্টা করিস। স্বামী অবাধ্য হবি না। তোর বোনের সংসার এখন তোর সংসার। সব যেন সুন্দর করে পরিচালনা করতে পারোস সেই প্রস্তুতি নে। আমার বোন ভালো নেই, লম্বা সময় ধরে বসে রইলাম। ভাবির মোবাইলে কল এসেছে। কাউসার কল দিয়েছে। জান্নাতের বাবার পুরো নাম মোহাম্মদ কাউসার হামিদ। সবাই কাউসার স্যার ডাকে। তবে আপু শুধু হামিদ ডাকত। ভাবিকে আমার কথা জিজ্ঞেস করছে। আমি কি করছি, কিছু খেয়েছি কিনা। তারপর বাচ্চাদের সাথে কথা বলল। জিজ্ঞেস করল কি খাবে, কি আনবো বাবা আসার সময়। মেহেদি বলল, বাবা আসার সময় তুমি আমার জন্য লাচ্ছি আনিও আর মিমি চকলেট। তুমি কি খেয়েছো বাবা? খালামণি আপেল দিয়েছে। জান্নাত কি করছে? জান্নাত খেলছে গাড়ি নিয়ে। আচ্ছা বাবা রাখি তাহলে। দুষ্টামি করিও না আমার সাহসী বাবা। খালামণি যা বলে তা শুনো। আচ্ছা বাবা, আসসালামু আলাইকুম। কথা শেষ হলে গোসল করতো আসো। খালামণি আগে বনুকে করিয়ে দাও তারপর আমাকে। না বাবা, আগে তুমি আসো তারপর বনু। টিভি দেখা অফ করে গোসল করতে গেল। আমি ওদের গোসল করিয়ে নিজে গোসল করে নিলাম। তারপর জান্নাতকে আর হেহেদিকে দুপুরের খাবার খাইয়ে দিলাম। নিজে খেয়ে নিলাম। তারপর ওদের নিয়ে দুপুরের ঘুম দিলাম। জান্নাত আমার বুকেই ঘুমালো। ওদের চেহারার দিকে তাকালে আমার খুব মায়া হয় আর আপা কথা মনে হয়। ছেলেটা তো মামা বলে কান্না করে। কোনো রকম বুঝিয়ে সুজিয়ে রেখেছি আমরা। রাতের দিকে কাউসার হামিদ সাহেব এসেছে, হাতে অনেক বাজার। উনাকে দেখে ছেলে মেয়ে দুজনেই উনার কাছে চলে গেলেন। আমি রুমে দরজা দিলাম। ভাবি আমায় ডাকলো। ডেকে বলল, এখন থেকে একটু একটু করে সহজ হয়ে নাও। আমি বললাম, এখন পড়ব, পড়ে দেখা যাবে। আমি আমার রুমেই রইলাম। ভাবি আমাকে উনাকে নাস্তা দিলেন। উনি আপার রুমে গিয়ে গোসল করে নিলেন। এসে নাস্তা খেতে বসলেন। আর ছেলেকে ও সাথে নিয়ে বসলেন। উনি বললেন রাতের খাবার খেয়ে চলে যাবেন বাসায়। আর উনি রাতে থাকেন না। বাচ্চাদের দেখে নাস্তা খেয়ে চলে যায়। বাচ্চারা কান্না করলে ওদের ঘুম পাড়িয়ে চলে যান। রাতে খাবার খুব কম খায়। ছেলে উনাকে বলল, বাবা আমাদের বাসায় যাব। আর ভালো লাগে না এখানে। উনি বললেন, বাবা আগে তো নানুর বাসায় আসতে কান্না করতে। বাবা এখন আর ভালো লাগে না, চলো বাসায় চলে যায়। উনি বললেন, আচ্ছা বাবা আর কয়টা দিন থাকো। বাবা আম্মু ফোন করে না তোমার কাছে? করে তো বাবা। আমি কতদিন আম্মুকে দেখি না, আম্মু ডাকি না, জড়িয়ে ধরি না। বাবা আম্মু তোমার খালামণিকে ডাকবে। তাহলে তোমার আম্মু শুনবে। আচ্ছা বাবা। কাউসার হামিদ ভাবি এবার ঘরে ফিরলে ভালো হতো। নেহা কি সাথে যাবে? ভাই যাবে। আর কয়েকটা দিন রাখি। ভাবি ও কি স্বাভাবিক হয়েছে? আমি নিজেও স্বাভাবিক হতে পারি নাই। কষ্ট হচ্ছে, কিন্তু স্বাভাবিক না হয়ে যাবে কোথায়? ভাই নেহা এইচএসসি পরীক্ষাটা দিতে দিও। জি আচ্ছা। রাতে বাচ্চাদের ঘুম পাড়িয়ে উনার বাড়ি চলে গেলেন। পরের দিন তিনি কলেজে গেলেন না। নতুন একটা খাট কিনলেন। আর একটা রুম ঠিকঠাক পরিপাটি করে নিলেন। কারণ নেহাকে নিয়ে উনার আর নিশার রুমে থাকা সম্ভব না। কারণ মানিয়ে নিতে অনেক কষ্ট হবে। সারাদিন ঘরের কাজ করলেন এবং ঘরের সবকিছু পরিপাটি করে নিলেন। বিকেলে বাচ্চাদের দেখতে গেলেন। ভাবি দরজা খুলে দিল।
আর বলল বাচ্চাদের নিয়ে নেহা ছাদে গিয়েছে। কাউসার হামিদ ছাদের দিকে গেল। দেখল ওদের নিয়ে নেহা খেলছে। বাচ্চারা বাবাকে দেখে দৌড়ে চলে আসলো। আর জান্নাত হামাগুড়ি দিয়ে নেহা ছাদ থেকে নেমে যাইতে চাইলে কাউসার হামিদ বলে নেহা তোমাকে কি বলবো, আমার বলার কিছু নেই। আমি তোমার জীবনটা নষ্ট করতে চাইনি। আমাকে মাফ করিও। নেহা কিছু না বলে নিচে চলে এলো। পরের দিন নেহা কলেজে গেল। ইংলিশ ক্লাস নিতে এসে নেহাকে দেখল। কিন্তু কিছু বলল না কিংবা কিছু জিজ্ঞেস করলও না। নেহা ক্লাস শেষ করে বাসায় চলে আসলো। এভাবে 15টা দিন কেটে গেল। 15 দিন পর আমার মা বলল এবার শ্বশুর বাড়ি যা। মেহেদীরও পড়ালেখার ক্ষতি হচ্ছে। তাছাড়া নিজের সংসার ধর। আমি মায়ের সাথে কথা বললাম না। রাতে বেলা উনি আসলেন আমাদের নিতে। আমার ভাই আমার সাথে যাবে আমাদের দিয়ে আসতে। কান্না করতে করতে যাচ্ছি আর ভাবছি আমার জীবনটা কি থেকে কি হয়ে গেল। মেহেদী বলল আম্মু কান্না কেন করো? তোমাকে ভালোবাসি আমি। তাদের একতলা ঘরের সামনে দাঁড়ালাম। বাড়িটা আপু আর দুলাভাই দুজনের টাকা দিয়ে ডেকোরেশন আর টাইলস করা। গাড়িটাও আপু আর দুলাভাই দুজনে মিলে কিনেছে। তাদের কত সুখের সংসার ছিল আর আজ আপু নেই, আপুর জায়গায় আমি। ঘরে গিয়ে জান্নাতকে শুয়ে দিলাম, জান্নাত গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল। ভাই আমাদের দিয়ে চলে গেল। মেহেদী ওর বাবার সাথে ঘুমালো। আর আমি জান্নাতকে নিয়ে। সকালে জান্নাতের কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। জান্নাত মলত্যাগ করেছে সেগুলো পরিষ্কার করে দিয়ে ওর জন্য দুধ গরম করতে গেলাম। দেখলাম উনি চা আর নুডলস রান্না করছে। আমাকে বলল নেহা উঠে গেছো। আমি জান্নাতের জন্য দুধ বানিয়ে ওকে খাওয়াতে লাগলাম। আমাকে উনি এক বাটি নুডলস দিয়ে বলল খেয়ে নাও। আর কি কি বাজার লাগবে আমাকে বলে দিও। আসার সময় নিয়ে আসবো। মেহেদীকে ডেকে তুলে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসলো। আমাকে বলল নেহা ওরে স্কুল থেকে নিয়ে আসিও। আমি গেলাম। আপুর সংসার দ্বিতীয় পর্ব। সত্য ঘটনা অবলম্বন। আমাকে বিয়ে করে বাসায় আনার পর থেকে সবাই দেখতে আসতো। বাচ্চাদের আদর করে যেত। আমাকে বলতো নিজের সন্তানের মতো মানুষ করবে। কাউসার হামিদের যত আত্মীয় স্বজন আছে সবাই আসতো। আমি তাদের যতটা পারতাম মেহমানদারি করতাম। একা হাতে মেহমানদের জন্য রান্না করা, বাচ্চাদের দেখাশোনা হাঁপিয়ে যেতাম আমি। বাসায় যদিও সাহায্যকারী ছিল তারপরেও আমার করতে হতো। উনি সারাদিন কলেজ করে এসে তারপর কলেজের ছেলে মেয়েদের প্রাইভেট পড়াতো। এরপর বাজার করতে যেত। বাসায় তেমন একটা কথা বলতেন না। গম্ভীর টাইপ থাকতেন। কারণ সারাদিন টিচারি করে, কথা বলতে বলতে ছাত্রছাত্রীদের সাথে অনেক ক্লান্ত থাকত। বেশিরভাগ শিক্ষক শিক্ষিকারা নর্মাল লাইফে চুপচাপ থাকে বেশি। কারণ কর্মক্ষেত্রে সারাদিন উনাদের অনেক বেশি কথা বলতে হয়। উনার সাথে আমার যান্ত্রিক জীবন হয়ে গিয়েছিল। রাত 7টায় বাসায় আসতেন। এরপর গোসল করে বাচ্চাদের সাথে একটু কথা বলে খেয়ে ঘুমিয়ে পড়তেন। প্রতিদিন বের হওয়ার সময় জিজ্ঞেস করতেন কি লাগবে না লাগবে, বাজার সদাই এটা সেটা। প্রতিদিন যাওয়ার সময় 100 টাকা করে টেবিলের উপরে রেখে যেতেন। কারণ হেহেদিকে স্কুল থেকে আনার সময় এটা সেটার বায়না করত, এজন্য। এভাবে কেটে যায় বিবাহের 15 দিন। মেহেদী বাসায় না থাকলে বাবুনিকে নিয়ে আমার সময় কেটে যেত। ও মা বলতো, বাবা বলতো। ওর সাথে খেলা করতাম। আমার মা, ভাই, ভাবি ফোন করতো, সবসময় খবরাখবর নিত। ভাইয়াকে ফোন করে বলি ভাইয়া আমি কলেজে যাব। আচ্ছা আমি কাউসারকে ফোন দিয়ে বলবে। ভালো থাকিস, এখন বিজি পড়ে ফোন করব। রাতের বেলা উনি বাসায় আসলে উনাকে গোসলের জন্য সব এগিয়ে দিই। তারপর নাস্তা দিই। নাস্তা খেতে খেতে উনি আমায় বলল 2টা দিন অপেক্ষা করো। আমার ছোট ফুফু আসবে। উনি আসলে উনার কাছে বাবুনিকে রেখে তারপর কলেজে যেও। আচ্ছা ঠিক আছে। আমি আর তেমন কিছু বললাম না। চুপচাপ রাতের খাবার খেয়ে বাবুনিকে নিয়ে শুয়ে পড়েছি। মেহেদী আজকে আমার সাথে শুয়েছে। মেহেদী মা বাবুনিকে ভালো লাগে না। ও মাঝরাতে কান্না করে, আমার ঘুম ভেঙে যায়, ওকে বাহিরে ফেলে দিয়ে আসো। কেন বাবা, বাবুনি এখনো ছোট, তুমিও ছোট বেলায় এমন কান্না করতে, তোমাকে তো আমরা ফেলে দিই নাই। আমি কান্না করতাম না। ঘুমাও, সকালে স্কুল আছে তোমার। আমার এমন জীবন আমি একটুও ভাবিনি। জীবনে কত স্বপ্ন কত আশা সব শেষ।
কারো ঘরের ঘরণী হব। হাসব, ঘুরব, দুষ্টুমি করব, সারাদিন রাত গল্প করব। কিন্তু আমার সাথে এটা হলোটা কি? সকালে রুটি বানালাম আর 2টা ডিম সিদ্ধ করেছি। উনি উঠে নাস্তা খেলেন। আমাকে বললেন তুমিও বসো। আপনি খেয়ে নিন। হেহেদিকে ডাকতে ডাকতে ও উঠছে না। আজও স্কুলে যাবে না। অনেক ডাকার পর উঠল, কিন্তু উঠে কান্না শুরু করে দিল স্কুলে যাবে না। আমি বললাম ঠিক আছে যেতে হবে না। উনি নাস্তা খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাওয়ার সময় বললেন আজকে ছোট ফুফু আসবেন, উনি মুরগির মাংস খায় না, উনার জন্য সুরমা মাছ রান্না করে নিও। আচ্ছা। ছোট ফুফু আসলে বলবে না আমরা আলাদা ঘরে থাকি, এটা বলার দরকার নাই। আচ্ছা। আসি। আমি দরজা বন্ধ করে দিলাম উনি চলে যাওয়ার পর। একটি দীর্ঘ শ্বাস ফেলে, ছেলেমেয়েদের নিয়ে নাস্তা খাওয়া শুরু করেছি। ফ্রিজ থেকে মাছ মাংস নামিয়ে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে দিলাম। বাচ্চাদের টিভি চালিয়ে বসিয়ে দিলাম। সাহায্যকারী আসলো। উনি আসার পর তরকারি কাটাকুটি করে নিয়েছি। রান্না বসালাম চুলায়। 12টার সময় ছোট ফুফু আসলো। সাথে উনার ছেলে আর ছেলের বউ। সাধ্যমতো মেহমানদারি করে, দুপুরের খাবারের পর উনারা ছোট ফুফুকে রেখে বিদায় নিলেন। অনেক জোর করেছি আজকে দিনটা রাখার জন্য। ছোট ফুফু দুপুরের ভাত খেয়ে ঘুম দিলেন। বাবুনিকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি কিন্তু ঘুমাচ্ছে না। ওদের টিভি চালিয়ে দিলাম। আমি পাশে বসে বান্ধবীকে ফোন দিলাম। কারণ কলেজে যাব পড়া অনেক পিছিয়ে গিয়েছে। সব তথ্য জেনে নিয়েছি। সারা বিকেল ফুফুর সাথে গল্প গুজব করেছি। রাতের বেলায় উনি এসেছেন। এসেই ফুফুকে সালাম দিয়ে গোসলে গেলেন। গোসল করে এসে নাস্তা খেতে ফুফুর সাথে টুকটাকি কথা বললেন। এরপর একটু বাহিরে গেলেন একটা কাজে। আসলেন রাত 10টায়। রাতের খাবার খেয়ে সবাই ঘুমাতে যাব। মেহেদি ফুফুর কাছে ঘুমাবে এমন বায়না ধরেছে। আমি দিতে চাইলাম না। কিন্তু ও ওখানে গিয়ে শুয়ে পড়েছে। উনি বললেন আজ আমরা একসাথে থাকব। উনি আমাদের রুমে গিয়ে বাবুনিকে নিয়ে শুয়ে পড়লেন। আমার যেতে ইচ্ছে করছে না। আমি অনেক সময় ধরে ড্রয়িং রুমে বসে টিভি দেখছি। রাত প্রায় 2টা। ছোট ফুফু উঠে আমাকে দেখে চমকে গেলেন। জিজ্ঞেস করলেন এখানে কেন বসে আছি? আমি বললাম মায় বসেছি। কিছু লাগবে ফুফু? না তাহাজ্জুদ পড়তে উঠেছি যা রুমে যা ঘুমা গিয়ে। আমি পা টিপে টিপে রুমে গেলাম। বাবুনিকে মাঝখানে রেখে আমি সাইডে শুয়ে পড়েছি। চোখ প্রায় লেগে এসেছে এমন সময় বাবুনির গায়ের উপর দিয়ে আমাকে উনি জড়িয়ে ধরলেন। আমি আস্তে করে হাতটা সরিয়ে দিলাম। আমি আরেকটু সাইড হয়ে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ঘুম ভেঙে অনুভব করেছি আমার শরীরে কারো হাত। আমাকে উনি জড়িয়ে ধরেছেন। বাবুনি মাঝখানে নেই। উনাকে বললাম আজ না। উনি কিছু শুনলেন না। আরো শক্ত করে জড়িয়ে ধরলেন। সে রাতে উনার সাথে আমার কাছাকাছি আসা হলো। শুধু এতটুকু মনে হয়েছে সম্পর্ক তো পশু পাখিরাও করে। এখানে কোনো ভালোবাসা খুঁজে পেলাম না আমি। সে রাতে ঘুম হয়নি আমার। শুধু আফসোস হয়েছে আমার জীবনের প্রতি। আপুর সংসার। সত্য ঘটনা অবলম্বন। 3য় খণ্ড। নসরাত হক। আজ অনেক দিন পর আমি কলেজে যাব। আজ খুব সকালে ঘুম থেকে উঠে বাসার যাবতীয় কাজ করে রেখেছি। বাবুনির জন্য রান্না করে টেবিলে রেখেছি। যেন ফুফুর সব খুঁজে পেতে সাহায্য হয়। হেহেদিকে উঠে নাস্তা দিলাম। সাথে ওর বাপকেও। অতঃপর ওরা রেডি হয়ে বেরিয়ে যায়। কাউসার হামিদ হেহেদিকে স্কুলে দিয়ে তারপর কলেজ যাবে। আমিও রেডি হয়ে নিলাম। তবে আমি একা যাব কলেজে উনার সাথে না, যাওয়ার সময় টেবিলের উপরে উনি 200 টাকা রেখে যায় আমার কলেজ যাওয়ার জন্য। আমি টাকা নিয়ে বাবুনিকে একটু আদর করে বেরিয়ে পড়লাম, একটা রিকশা নিয়ে কলেজের সামনে নেমে পড়ি। আশেপাশে আমার বান্ধবীদের খুঁজতে থাকি। এবং কলেজের মাঠে ওদের দেখতে পাই, ওরা বসে আছে। আমাকে দেখে জিজ্ঞেস করে, নেহু কেমন আছিস? ভালো আছি। আজ অনেক দিন পর কলেজে আসলি বান্ধবী। হু। তোদের নোটগুলো আমাকে দিস। অনেক দিন আসি নাই, অনেক পিছিয়ে পড়েছি। নতুন সংসার কেমন চলছে নেহু? আছি নসিবে যা ছিল তা হচ্ছে। চল ক্লাসে যাই, এখনই ক্লাস শুরু হবে। চল উঠা যাক। ক্লাসে আসার পর সবাই আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে।
অবশ্য সবাই জানে উনার সাথে আমার বিবাহ হয়েছে। কারণ আমাদের ঘরের পাশেই উনার কোচিং। অনেক সময় আমি ছাত্রছাত্রীদের দরজা খুলে দিই, এবং উনি কোনো বই যদি ঘর থেকে নিতে ভুলে যায় আমি দিয়ে আসি। সেই হিসেবে সবাই জানে উনার সাথে আমার বিবাহ হয়েছে। নর্মালি ক্লাস করেছি। উনার ক্লাস আসার পর সবাই আর চোখে আমাকে কতক্ষণ দেখছে, উনাকে কতক্ষণ দেখছে। উনি নর্মালি অন্য সময়গুলোর মতো পড়াচ্ছেন। আমার দিকে তাকাচ্ছেন না। কলেজ শেষ করে বান্ধবীদের সাথে হেঁটে হেঁটে বাসায় এসেছি। বাসায় আসতেই বাবুনি আমার কোলে ঝাঁপিয়ে পড়ে। ফুফু আমায় বলে কেন এত দেরি হলো। বাবুনিকে রাখা যায় না, খালি কান্না করেছে। আমি বুঝি না বাপু কেন এত পড়ালেখা করতে হয়। বাচ্চা মানুষ করো, অনেক পড়েছ আর পড়তে হবে না। আমাকে বোকাটকা দিয়ে উনি নামাজ পড়তে গেলেন। আমি গোসল করে এসে ভাত নিয়ে বসেছি। বাবুনিকে কোল থেকে নামাতেই পারছি না। কোল থেকে নামালেই কান্না করে। বাবুনিকে কোলে নিয়ে ভাত খেতে লাগলাম। ও ভাত খুলো হাত দিয়ে ঘাটছে। আর এমন এমন থাবা মারছে পুরো টেবিল আর টেবিলের নিচে ভাত ছড়িয়ে ছিটিয়ে গেছে। দীর্ঘ শ্বাস আসলো একটি। আগে কলেজ থেকে এসেই শান্তিতে ভাত খেতাম। আমার মনে হলো মা হওয়া সত্যি ভীষণ কঠিন কাজ। বিকেলের দিকে মা আর ভাবিরা এসেছে। কোনো রকম খবর না দিয়ে চলে এসেছে। তারা আসার পর আমাকে জড়িয়ে ধরে। আমি তাদের জড়িয়ে ধরি না। মা কেমন আছিস মা? বুড়া মানুষের সাথে একটা 17 বছরের মেয়ের বিয়ে দিলে যেমন থাকা যায় তেমন আছি। আমার উপর রাগ করিস না মা। আমি সবার ভালো চেয়েছি। সবাই ভালো আছে? ভাবি নেহু তোর জন্য কি এনেছি দেখ। বিরিয়ানি রান্না করে এনেছি। খাবো এখন। আমি বিরিয়ানি গুলো টেবিলের উপরে রেখে রান্নাঘরে নাস্তা বানাতে গেলাম। স্যুপ রান্না করেছি, আর হোমমেড সমুচা ভেজে দিলাম। নাস্তা খাওয়া শেষ করে ভাবি আমাকে আলাদা করে জিজ্ঞেস করেছে, নেহু তোদের মধ্যে কি কিছু হয়েছে? জি হয়েছে। যাক ভালো। শুনবে না কি হয়েছে? রাস্তাঘাটে কুকুররা যেভাবে শারীরিক সম্পর্ক করে ঠিক সেভাবে হয়েছে। ভাবি প্রথম প্রথম এমন হয়, সময় দে দুজন দুজনে, তারপর সব ঠিক হয়ে যাবে। ঘুরতে যা দুজনে, কোথাও ঠিক হয়ে যাবে। জি বাচ্চা দুটো দুই দিকে কাঁদবে, আমি বুড়া বয়সে এসব বেড়ানোর সময় নেই। 2 দিন পর ছেলের বউ আনতে হবে আমাকে। আর কথা না বাড়িয়ে রাতের রান্নার আয়োজন শুরু করি। ভাবি আমায় বলে, নেহু তোর রাঁধতে হবে না, তুই যা, আমি রাঁধছি। আমি তখন স্টার জলসা আর জি বাংলার নাটকে নিয়ে বসলাম। এই 2 চ্যানেলের নাটক আমার ভীষণ প্রিয়। ভাবি রান্না করছে আর মা বাচ্চাদের রেখেছে। আমার মনটা হঠাৎ ভালো হয়ে গেল। নাটক দেখতে দেখতে ভাবি, ইস আমার জীবনটা যদি এমন হতো। নাটকের রোমাঞ্চ আর প্রেম দেখে ইচ্ছে হয় এমন কারো প্রেমে পড়তে। এমন কিছু আমার জীবনে ঘটুক। কিন্তু আদৌ তা হবে না আমার জীবনে। উনি রাতে আসলেন। আমি উনার সামনেই আসি নাই এবং কোনো নাস্তাও দিই নাই। সব ভাবি আর মা করেছে। আজকে আমি আমার মতো স্বাধীন ছিলাম। রাতে আমি একা একা ঘুমিয়ে পড়েছি। কারো সাথে ঘুমাইনি। পরের দিন আমি আর কলেজে গেলাম না। ভাবিরা 11টায় চলে যায়। রান্নার দরকার হয়নি। কারণ গতরাতে রান্না ছিল। দুপুরে হেহেদিকে স্কুল থেকে আনতে যাই, বাবুনিকে কোলে নিয়ে। বাবুনিটা আদর করে ডাকি। কিন্তু ওর নাম জান্নাত। আমাদের প্রত্যেকের বাসায় একটা একটা আদরে নাম থাকে। মেহেদির জন্য স্কুলের সামনে দাঁড়িয়ে থাকি। তখন ওর সহপাঠীর কয়েকজন মা আমার সাথে কথা বলতে আসে। ওরা আমাকে আগে থেকেই চিনে, কারণ আপুর বাসায় আসলে অনেক সময় হেহেদিকে স্কুলে থেকে আমি নিয়ে আসতাম কিংবা আমি দিয়ে যেতাম। উনারা আমার সাথে কুশলাদি বিনিময় করে এবং আফসোস করে আমার আপুর মৃত্যুতে। আমাকে সান্ত্বনা দেয় আমি যেন সুন্দর মতো সংসার করি। কিছু সময় উনাদের সাথে কথাবার্তা বলে আমি হেহেদিকে নিয়ে বাসায় চলে আসি। এসে ভাত খেয়ে ঘুমিয়ে থাকি বাচ্চাদের সাথে নিয়ে। বিকেলের দিকে উঠে মেহেদির টিচার আসে হেহেদিকে ডেকে দি পড়ার জন্য। টিচারকে নাস্তা দিই। উনি আসেন রাত 8টায়। এসেই গোসলে ঢুকেন। গোসল করে এসে আর খাবার খেলেন না। উনি বাহির থেকে খেয়ে এসেছেন। আমি টিভিতে সিরিয়াল দেখায় বিজি। উনি পাশে এসে বসে বললেন, পিল এনে দিব তোমাকে 1 পাতা। পিল খেয়েও। আমি চুপচাপ ছিলাম, কোনো কথা বলি নাই। সে রাতে উনি কাছে আসতে চাইলেন।
আমি না করা সত্ত্বেও উনি আমার ইচ্ছের বিরুদ্ধে আমার কাছে আসলেন। রাতটা আমার ভীষণ হতাশায় কাটল। ভাবি সিরিয়াল এর মতো কেন হয় না কাছাকাছি আসাগুলো? কেন থাকে না ভালোবাসা? সকালে আমাকে উনি বললেন পিল খেয়ে নাও। আমি পিল খেয়ে নিলাম। পিল খাওয়ার পর থেকে মাথা ঘুরায়, বমি বমি ভাব হয়। আমার কেমন যেন লাগে, কিছু করতে ইচ্ছে করে না। সারাদিন শুয়ে থাকি। বাচ্চাদের টেক কেয়ারও করা হয় না। আমি যেন হাঁপিয়ে উঠেছি। কলেজ যেতাম, কোনো রকম আসতাম। 1 মাসের মধ্যে আমার ওজন বেড়ে যায়। সারাদিন মাথা ঘুরাতো। উনাকে বললে বলতো, তুমি সারাদিন শুয়ে বসে না থেকে বাহিরে হাঁটতে তো পারো, তাহলে এমন লাগবে না। আমার তো হাঁটতেই ইচ্ছে করে না, তাহলে আমি বাহিরে কেন হাঁটতে যাব? ফ্যামিলির কোনো কথার মধ্যে উনার সাথে আমার কথা মিলত না। উনি আমাকে ইমম্যাচিউর বলতেন। দিন যত যায় আরো দূরত্ব হয়ে যায় উনার সাথে। আমি পিল খাওয়া বন্ধ করে দিই। এরপর মাথা ঘুরানোটা একদম কমে যায়। আমি টোটালি শারীরিক সম্পর্ক বন্ধ করে দিই। এবং একটা পর্যায়ে বলি উনার সাথে আমার হবে না আমার। উনি কোনো কথা মনোযোগ দিয়ে শুনতেন না। আর বলতেন আমি বেশি কথা বলি। একদিন তো আমায় বলেই ফেললেন আমি নিশি আপু মতো না। আর নিশি আপুর মতো কখনো হতেও পারবো না। আমি চরম হতাশায় দিক বেদিক হারিয়ে ফেলি। বাচ্চাদের রেখে আমি আমার বাসায় চলে আসি। আম্মা আর ভাবিকে বলি যদি তোমরা কথা বাড়াও তাহলে আমি সুইসাইড করব। ফাইনাল পরীক্ষার আর বেশি দেরি নেই। আমি চলে আসার পরের দিন ভাইয়া গিয়ে মেহেদি আর বাবুনিকে নিয়ে আসে। আমি ওদের ভালোবাসি এটা সত্যি, কিন্তু আমি বিরক্ত হয়ে যাই সারাদিন ওদের পিছনে ছুটতে ছুটতে। আমি যেন ওদের থেকে একা থাকতে পারলেই বাঁচি। কলেজ যেতাম প্রতিদিন। আমি বান্ধবীদের সহায়তায় আবার আগের লাইফে ফিরে আসি। আড্ডা, ক্লাস, ঘোরাঘুরি, কোচিং, হালকা সাজ, আনন্দেই থাকি। বিকেলে কোচিং শেষ করে 3 বান্ধবী মার্কেটে যায়, এটা সেটা খায়। আর বান্ধবীরা প্রেম করতে গেলে ওদের পাহারা দিই। 3টা মাস উনার সাথে কোনো ধরনের যোগাযোগ আমি রাখি নাই। এবং উনি বাসায় আসলে আমি লুকিয়ে লুকিয়ে থাকি। ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যায়। নানার বাড়ি বেড়াতে যাব। আমার কাজিনরা বারবার শুধু ফোন করে যাওয়ার জন্য। মেহেদি আর বাবুনিকে মা আর ভাবিই রাখে। নানুর বাড়ির যাওয়ার আগের দিন আমি আমার রুমে ঘুমিয়ে আছি। হঠাৎ মাঝরাতে আমাকে কেউ জড়িয়ে ধরে। ঘুম ভেঙে দেখি কাউসার হামিদ। উনি আমাকে বলে কেন এমন করছো, কেন দূরে দূরে থাকছো? একটুও কি ভালো লাগা হয়নি আমার প্রতি? আমি উনাকে বলি ছাড়েন আমাকে, আপনার মুখে দুর্গন্ধ আমার সহ্য হচ্ছে না। উনি আমাকে ছাড়লেনই না, উল্টো আমার গায়ের জামা কাপড় খোলা শুরু করলেন। উনি বললেন আমি তোমার থেকে একটা বাচ্চা চাই। আমি বারবার বলি আমাকে ছাড়েন, আমার ভালো লাগছে না। উনার জড়িয়ে ধরাতে আমি আরো ব্যথা পাচ্ছি গায়ে। আমি উনাকে বলি আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে আমার ইচ্ছে হয় না, ছাড়েন আমাকে। তুমি আমার বউ, আমি তোমাকে ছোঁয়ার অধিকার রাখি। আমি একটা বাচ্চা চাই। উনি আমার বুকে মুখ ডুবালেন। এবার আমি চিৎকার করে আম্মাকে ভাইয়াকে ডাকা শুরু করি। কান্না করে দিই। বাসার সবাই উঠে যায়। আমি কান্না করে ভাইয়াকে জড়িয়ে ধরে বলি ভাইয়া আমাকে মেরে ফেলেন, কিন্তু এই লোকের সাথে আমাকে আর রাইখেন না। আমি মরে যাব। ভাইয়া ভাবিকে বললেন আমাকে উনার সাথে রুমে নিয়ে যেতে আর আজ রাতটা আমার সাথে থাকতে বললেন। ভাইয়ার কাছে কাউসার হামিদ ভীষণ ভালো মানুষ। এবং আমার পরিবারের কাছেও। উনি জামাই হিসেবে ভীষণ ভালো। ভাইয়া উনাকে বললেন আমরা নেহুকে বুঝাবো, একটু ধৈর্য ধরেন। পরের দিন আমি নানার বাড়ি চলে আসি। আপুর সংসার, 4র্থ খণ্ড। সত্য ঘটনা অবলম্বন। নসরাত হক। নানার বাড়ি এসে আমি মহাখুশি। আমার কাজিনদের সাথে একসাথে ভাত খাওয়া, পুকুরে গোসল করা, আর ফসলের ক্ষেতে আইলের মধ্যে হাঁটা। আমার জীবনের সব দুঃখ যেন ভুলেই গেলাম। কাজিনদের সাথে ঘুমানোর মজাই আলাদা। গভীর রাত পর্যন্ত শুধু গল্প আর গল্প। নানার বাড়িতে আসার 10 দিন পর আমার ভাবি আসে হেহেদিকে নিয়ে। ভাবি এখানে আসার পর সব ভাবিকে খুলে বলি। আর এটা বলি ভাবি বিয়ে যখন হয়ে গেছে তখন আর তো কিছু করার নেই। উনি সারাদিন বাহির থেকে এসে অল্প কয়েকটা কথা বলে ঘুমিয়ে যান। আমি যদি কথা বলি নিজে থেকে তাহলে আমি নাকি বেশি কথা বলি।
বাচ্চাদের নিয়ে খেললে এবং ওদের সাথে দুষ্টুমি করলে বলে আমার সংসারে মন নাই। আমার কোনো কথার দাম নাই। আমি তো মানুষ, তুমিও তো ভাইয়ার সাথে সংসার করছো। কত সুন্দর করে একে অপরের সাথে কথা বলো, এসব দেখলে আমাদের মন প্রাণ জুড়িয়ে যায়। উনি তো আমাকে ভালোবেসে একটু জড়িয়ে ধরতে পারে। একটা চুমু তো দিতে পারে। আজ বিয়ে হয়েছে এত দিন কখনো একটা চুমু দিয়েছে কিনা জিজ্ঞেস করো। উনি যখন কাছে আসে তখন বিষয়টা এমন, কাপড় খুলো, তারপর উনার চাহিদা মিটল, উনি আর কোনো আশেপাশে তাকাবেন না। আরেকজন তৃপ্তি পেল কিনা তাও দেখার বিষয় না। আর পুরো শরীরের ভর কেন উনি আমার গায়ে দেন। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। বাচ্চাদের সাথে একটু দুষ্টুমি করলে বলে আমি নিশি আপু মতো না। আপু তো আপুর জায়গায়। আমার বয়স আর আপুর বয়স দেখো। আমি কিছু চাই না, আর পাঁচটা মানুষ যেভাবে সংসার করে আমিও সেটা করতে চাই। আচ্ছা, আমি গিয়ে কথা বলবো তোর ভাইয়ের সাথে। তুই হেহেদিকে সাথে রাখো, ওর টেক কেয়ার করিস। ভাবি চলে গিয়েছে। হেহেদিকে পেয়ে আমরা কাজিনরাও খুশি। এর মধ্যে হুট করে আমার মামাতো বোনের বিয়ে ঠিক হয়ে গেল। আনন্দ যেন আমাদের আরো পেয়ে বসেছে। বিয়েতে আমাদের ঘরের সবাই আসে। কাউসার হামিদও আসেন বাবুনিকে নিয়ে। উনাকে দেখে আমি আরো লুকিয়ে লুকিয়ে থাকি, আমার উনার সামনে যেতেও ইচ্ছে করে না। গায়ে হলুদের দিন খুব সুন্দর করে শাড়ি পরে মেকআপ করেছি। এখন স্টেজে ভিডিওতে উঠব সবাই মিলে, কিন্তু সামনে চেয়ারে বসে রয়েছেন সবাই, তারা দেওয়াতে আমিও উঠলাম। দেখলাম আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করে রইলাম। রাতের দিকে সব কাজিনরা মিলে গানের তালে তালে বিয়ে বাড়িতে যে যেমনে পারছি নাচতেছিলাম, না নাচলে কাজিনরা টানাটানি করে জোর করে নাচাইতেছিল। আমি যখন নাচতেছিলাম উনি তখন ছিলেন না। তখন রাত প্রায় 2টা। নাচানাচি আনন্দ করে সবাই, যখন ক্লান্ত ফজরের আগে আগে করে ঘুমিয়ে যাওয়ার জন্য সবাই ঘরে ঢুকতেছি তখন ভাবি আমাকে ডাকে বলে কাউসার হামিদ ডাকতেছে। ভাবি আমার ব্যাগগুলো বের করে গুছাইতেছে। উনার নাকি কি ইমার্জেন্সি কাজ পড়েছে, চলে যেতে হবে। আমি বললাম আমি কেন যাব, উনাকে যেতে বলো। মা বলল বিয়েটা গুরুত্বপূর্ণ না, স্বামীটা গুরুত্বপূর্ণ। ভাবি অবশ্য অনেক জোর করে বলেছে যেন বিয়েটা খেয়ে বিকেলে চলে রওনা দিই। আমি আসতে চাইনি, আমাকে জোর করে নিয়ে এসেছে। বাবুনি তখন ঘুম, মেহেদি ও ঘুম। হেহেদিকে ডেকে তুলল আর বাবুনিকে আমার কোলে দিয়ে গাড়িতে তুলে দিল। উনি গাড়ি চালাচ্ছেন। বাবুনি আমার কোলে ঘুম, আর মেহেদি আমার উরুর উপরে মাথা রেখে ঘুমাচ্ছে, পাগুলো সিটে দিয়ে। আমার দিকে কেমন রাগী রাগী লুকে তাকাচ্ছেন উনি। সকালে রাস্তা অনেকে ফ্রি থাকে, যার কারণে 3 ঘন্টায় চলে আসি উনার বাসায়। আজ অনেক মাস পর উনার বাসায় আসি। বাবুনি আর হেহেদিকে বিছানায় শুইয়ে দিই। উনি আমাকে টানতে টানতে অন্য রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে বলে, তোমার সমস্যা কি? আমার আবার কি সমস্যা হবে? জামাইয়ের ছোঁয়া ভালো লাগে না, জামাইয়ের সাথে কথা বলতে ভালো লাগে না, অথচ পরপুরুষদের ঠিকই ভালো লাগে। ওখানে এতগুলো ছেলের সাথে নাচতেছ, ওদের হাত ধরে ধরে। কাজিনের বন্ধুদের সাথেও নাচতেছ। আমি তো একা নাচি নাই, আমার মেয়ে কাজিনও ছিল, দেখেন নাই? আর ওখানে অনেক নানিও ছিল। পেট দেখিয়ে নাচতে ভালো লাগে, শুধু জামাই ভালো লাগে না। আমি চুপ করে রইলাম, কোনো কথা আর বলি নাই। তুমি এই ঘর থেকে একদম বের হবে না, বাবার বাড়িতেও যাবে না। আমার সাথে যাবে, আমার সাথে আসবে। আমি চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, কোনো কথাই বলছি না। কারণ আমার অনেক মন খারাপ। আজকে বিয়েতে সবাই কত মজা করবে, বৌভাতেও মজা করবে, আর উনি আমাকে অযথা নিয়ে আসলেন। উনি আমার পেটে হাত দিলেন এবং জড়িয়ে ধরে মুখে চুমু খেতে লাগলেন। আমি হাত সরিয়ে দিয়ে বললাম আমি ক্লান্ত, ঘুমাবো। আমি তো তোমাকে একটু আদর করছি। আমি উনাকে দূরে সরিয়ে বলি ঘুমাবো। রুম থেকে বের হওয়ার জন্য দরজা খুলতে যাব, এমন সময় উনি আমার চুল ধরে আমার গালে কয়েকটি চড় মেরে দিলেন। মারতে মারতে বলতে লাগলেন, আমি ধরলে তোর ন্যাকামি বেড়ে যায়, নাটক বেড়ে যায় কেন? আমি কান্না করতে করতে বলি, আপনি আমাকে অযথা কেন মারছেন? তখন উনি বিছানার ঝাড়ু নিয়ে আমাকে আরো মারতে শুরু করেন। মারতে মারতে বলতে লাগলেন, আমার কথা শুনবি এখন থেকে? আমি মাইর খাওয়ার ভয় বলি, হু শুনবো। কান্না করতে করতে বলি, আমাকে আর মাইরেন না। উনি তবুও থামছেন না, মারতে মারতে আবার বলে, বাচ্চা নিব তো, তুই বাচ্চা নিবি?
আমিও বলি হ্যাঁ নিব, আমাকে ছেড়ে দেন। জীবনে ও আর কোথাও যাবি না। গেলে আমার সাথে যাবি, আমার সাথে আসবি। আমি কাঁদতে কাঁদতে হু বলি। মাইরকে ভূতে ও ডরাই। আমি একা, বাসায় কেউ ধরার নাই। আমাকে খুব মেরেছে, মাইর থেকে বাঁচতে এসব বলেছি। শলার ঝাড়ু ভেঙে সারা ঘর হয়েছে এবং আমার শরীরেও অনেকগুলো গেঁথে যায়। আমাকে মারা বন্ধ করে উনি রুমের লাইট বন্ধ করে নিজের জামা কাপড় খুলে ফেলেন, এবং ওই অবস্থাতে আমার সাথে শারীরিক সম্পর্ক করেন। আমাকে শলার ঝাড়ু দিয়ে মেরেছে, পুরো শরীর দাগ আর লাল হয়ে রক্ত উঠে আছে। তার মধ্যে উনি আমার বুকে কামড় দিতে লাগলেন। খুব অসহায় ছিলাম সেই সকালটাতে। মাইরের ব্যথায় আমার জ্বর উঠে যায়। আমি সারাদিন বিছানা থেকে উঠতে পারি নাই। তার মধ্যে বাচ্চারা এত বিরক্ত করতেছিল, আমার সেদিন মরে যেতে ইচ্ছে করেছে। আমি 5 দিন অনেক কষ্ট পেয়েছি জ্বরে। তার মধ্যে ঘরের কাজ, বাচ্চাদের দেখাশোনা। উনার সাথে দরকার ছাড়া কথা বলতাম না। যতটা পারতাম এড়িয়ে চলতাম। আমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেয়। আমি ফার্স্ট ডিভিশনে পাস করি। আমাকে ভার্সিটিতে ভর্তি হতে মানা করে। কারণ উনি বাচ্চা নিবেন। এর মধ্যে আমি মেহেদীর সহপাঠীর মায়ের পরামর্শে এবং উনার সাহায্যতে 3 মাস মেয়াদী ইনজেকশনটা মারি। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করি। উনি আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে ইনজেকশন মারিয়ে দেয়। আমি মেহেদীর স্কুলের নাম করে বের হয় বাসা থেকে। উনি আমাকে কোনো রকমে ভর্তি হতে দিবেন না। আমি আমার ভাই ভাবি মাকেও বলি, কিন্তু লাভ হয় না। এর মধ্যে আমার আপার পেনশনের টাকাগুলো পেয়ে যায়। আপা সরকারি চাকরি করত। তার মৃত্যুর পর তার পেনশন দিয়ে দেওয়া হয়। কাউসার হামিদ পুরো টাকা মাকে দিয়ে দেয়। উনি 1 টাকাও রাখেন না। আমার মা নিতে চায়নি, কিন্তু জোর করে দেয়। পরে আমার মা ব্যাংকে বাচ্চাদের নামে টাকাগুলো রেখে দেয়। প্রতি পিরিয়ডের ডেটে তিনি অপেক্ষায় থাকে এবার কনসিভ হলো কিনা। ইনজেকশন মারার পর থেকে আমার পিরিয়ড অনিয়মিত হয়ে যায়। এভাবে 4 মাস কাটার পর উনি গাইনি ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেলেন। ডাক্তার আমাকে কিছু টেস্ট আর কনসিভ এর ওষুধ লিখে দেয়। আমি বলি টেস্ট এখন করিয়েন না, আগে 1 মাস ওষুধ খেয়ে দেখি। আমি ওষুধ মুখে নিতাম, কিন্তু খেতাম না, ফেলে দিতাম। এর মধ্যে আমার মা মারা যায়। আমি অনেক বেশি ভেঙে পড়ি। বাচ্চার চিন্তা ততদিনে একটু উনি অফ রাখছেন। মা মারা যাওয়ার পর থেকে এতটাই ভেঙে পড়েছি বলার মতো না। ওখানে 15 দিন থাকার পর উনি আবার বাসায় নিয়ে আসেন। আপুর সংসার, সত্য ঘটনা অবলম্বন। নসরাত হক। 5ম খণ্ড। মা মারা যাওয়ার পর থেকে উনি আমাকে আর প্রেশার দেন না। আমি আমার নিজের মতো থাকি বাচ্চাদের নিয়ে। এবং আমি এই লাইফটা মেনে নিয়েছি। কয়েক মাস কেটে যাওয়ার পর আমি উনার সাথে বসি। এবং আমার সমস্ত অভিযোগ চাওয়া পাওয়া উনাকে বলি। আমি শুধু এটাই বলি, বিয়ে যখন আপনার সাথে আমার হয়েছে, আপনি আমার স্বামী। আপনি ছাড়া দ্বিতীয় কাউকে আমার জীবনে ভাবার কোনো চেষ্টা বা ইচ্ছেই নাই। কিংবা আমি আপনার থেকে ডিভোর্স নিয়ে দ্বিতীয় বিবাহ করাও পসিবল না। তাহলে বাকি জীবন যখন একসাথে যাবে, তাহলে আমাদের উচিত মিলেমিশে সুন্দর করে সংসার করা। আপনি পড়াতে চান নাই, আমি তাই আর ভর্তিও হয়নি। আপনার ইচ্ছেটাকে প্রাধান্য দিয়েছি। আপনি যেভাবে চাইছেন সেভাবে সংসারটা সামলাচ্ছি। আমার সাথে একটু মিলেমিশে থাকুন। আমার চাওয়াটাকে প্রাধান্য দিন। আমাকে ভালোবাসুন। কি বলতে চাইছো? তোমাকে ভালোবাসি না? আরে তোমার যা লাগে সব টাইম টু টাইম এনে দিচ্ছি। খাওয়া, জামা কাপড়, টাকা পয়সা, কোনো কিছুর অভাব তো রাখছি না। আমি তোমাকে ধরতে গেলে তুমি দূরে সরে যাও। আমার হাত সরিয়ে দাও। আর তুমি এত কথা বলো কেন? তোমার মাথায় ঘিলু নাই? কোথায় কি কথা বলতে হবে বিন্দুমায় জানো না? তোমাকে কিভাবে ভালোবাসবো তা জানা নাই? তুমি কখনো নিশির মতো হতে পারবে না। আমি চুপ হয়ে যায়। পারিবারিক ভাবে ও কয়েকবার বসি। কিন্তু ঘুরে ফিরে সবাই আমার দিকে আঙুল তুলে বলে আমি সুখে আছি, তাই আমাকে ভূতে গুতায়। আমি ভাত কাপড়ের অভাবে নাই, কোনো কিছুর অভাবে নাই, তাই আমি এত জ্বালায় কষ্টে থাকলে নাকি বুঝতাম কদিনে কয় মাস যায়। এরপর থেকে আর কোনো দিন অভিযোগ করি নাই। চুপচাপ সব মেনে নিয়েছি। এবং উনি কাছে আসলে ও আর দূরে সরিয়ে দি নাই। উনি মাসে কয়েকবার কিংবা সপ্তাহে 1 বার কাছে আসতেন। আমি না করি নি এরপর থেকে।
এভাবে কয়েক বছর কেটে যায়। আমার বাবুনিও বড় হয়। মেহেদির রুম আলাদা করে দিই। মেহেদি একা ঘুমায় আর বাবুনি আমাদের সাথে থাকে। আমি উনার অনুমতি ছাড়া বাহিরে কোথাও যেতাম না। সময় যত যাচ্ছে আমি তত বেশি সুন্দরী এবং দেখতে অনেক মিষ্টি হয়ে যাচ্ছি। আমার চেহারার উজ্জ্বলতা এবং শারীরিক পরিবর্তন দিনকে দিন বেড়ে যাচ্ছিল, এটা সবাই বলতো। কেউ বিশ্বাস করত না আমি বিবাহিত। আমি নিজে উনার সঙ্গ পেতে চাইতাম। ইদানিং নিজে থেকে উনার কাছে যায়। কিন্তু উনি কখনো এটার মূল্যায়ন করেনি। বলতো আমার শারীরিক সমস্যা হচ্ছে। মানুষের এত দৈহিক চাহিদা থাকা ভালো না। আমি যখন উনার সঙ্গ চাইতাম উনি এড়িয়ে যেতেন এবং উনার ইচ্ছে মতোই হতো। এক সময় আমি উনাকে বলি আমি যদি বাহিরে পরকীয়া করি তাহলে এর জবাব আপনি আল্লাহর কাছে দিবেন। তিনি আমাকে লাথি মেরে খাট থেকে ফেলে দিয়ে বলেন বাহিরে কেন পরকীয়া করবি? আমি দিয়ে তোর হচ্ছে না। তিনি আমাকে মেহেদির স্কেল দিয়ে অযথা আঘাত করলেন। বললেন ছেলেরা ৮০ বছরের হলেও তোর থেকে ইয়াং মেয়ে পায়। আর বাচ্চা জন্ম দিতে পারে। যেমন আছিস সেভাবে থাকবি, বেশি সুখে আছো সেজন্য এত সমস্যা। আমি বলি অনেক সুখে আছি। আর কিছু বলি না। উনি রাতে আমাদের সাথে আর ঘুমায়নি। মেহেদির সাথে গিয়ে ঘুমায়। আমিও ডাকি নাই। এরপর থেকে আমাদের বিছানা একদম আলাদা হয়ে যায়। আমি বাবুনিকে নিয়ে আমার রুমে থাকতাম। উনি সপ্তাহ কিংবা মাসে আমার রুমে মাঝরাতে আসতেন। উনার চাহিদা হয়ে গেলে আবার চলে যেতেন। আমি উনাকে বলি যাইয়েন না, আপনার বুকে ঘুমাতে চাই। উনি বলে এত ঘুমানো লাগবে না। কয়েকবার চেষ্টা করেছি একসাথে ঘুমানোর। কিন্তু এরপর আর কখনো আমি ডাকি নাই আর উনিও আসেন নাই। তবে উনার চাহিদা হলে মাঝরাতে আসলে আমি কখনো না বলতাম না। বিয়ের ৪ বছর পর হঠাৎ উনি খুব অসুস্থ হয়ে যায়। উনার হাতে পায়ে পানি চলে আসে। মাথা ঘুরায়, বমি করে, দীর্ঘদিন যাবৎ কলেজে যেতে পারে না। সব সময় কোমরের পিছনে উনার ব্যথা করে। এবং মুয়ে ত্যাগ করার সময় উনি কান্না করে দেন। ডাক্তার ওষুধ প্রথম থেকে চলতে থাকে। উনার কিডনি একটি পুরো ড্যামেজ এবং আরেকটি 15% কোনো রকম ভালো আছে। আগে ও কোমরে ব্যথা করত। উনি মনে করতেন সারাদিন বসে থাকতে হয়, এজন্য নর্মাল ফার্মেসি থেকে ব্যথার ওষুধ এনে খেতেন। উনাকে ইমার্জেন্সি মেডিকেল ভর্তি করানো হয়। আমার ভাই ইন্ডিয়া নিয়ে যাওয়ার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলে। আমি হাসপাতাল আর বাচ্চাদের টেক কেয়ার, পুরো সব আমার কাঁধে চাপে। আমি বাচ্চাগুলো ভাবির কাছে দিয়ে আমি হাসপাতালে থাকতাম। উনার পাশে বসে থাকতাম। উনার মাথায় হাত বুলিয়ে দিতাম। সব সময় বলতাম আপনার পাশে আছি, আমি আপনাকে ছেড়ে যাব না। ডাক্তাররা কিডনির প্রতিস্থাপন এর জন্য বললেন ইমার্জেন্সি। আমার ভাই আর তার কলিগরা অনেক খোঁজ করতে লাগলেন। কিডনি কেউ সেল করতে রাজি হয় না। আর যারা সেল করবে বলে তাদের সাথে কোনো কিছু মিলে না। তখন মনে হয়েছিল এত এত গরিব অসহায় মানুষ আছে, যাদের টাকার অনেক প্রয়োজন। সারাদিন হাত পেতে থাকে টাকার জন্য। আমরা ১০ লাখ টাকা দিব বলেছি, তারপরেও তারা রাজি হয় না। অনেক খুঁজাখুঁজির পর ভাগ্যক্রমে একজনকে পেয়ে যায়। এবং তার সাথে সব ম্যাচ করে। ইমার্জেন্সি পাসপোর্ট বানিয়ে তাকে পাশের দেশ ইন্ডিয়াতে নিয়ে যাই। ইন্ডিয়ায় যাওয়ার আগে তার পরিবারের হাতে ক্যাশ ২ লাখ টাকা দিই আমরা। এবং বাকি ৮ লাখ অপারেশন এর আগের দিন দিব বলি। আপুর সংসার, ষষ্ঠ খণ্ড। সত্য ঘটনা অবলম্বন। নসরাত হক। ভারতে যাওয়ার পর হোটেলে উঠি। অপারেশনের জন্য সমস্ত প্রস্তুতি শেষ। ২ দিন পর অপারেশন হবে। যে লোকটাকে নিয়ে আমরা ভারতে যাই অপারেশন এর আগের দিন শুধু উনি উনার পাসপোর্ট নিয়ে পালিয়ে যায়। উনার সাথে কোনো টাকা পয়সা কিছুই ছিল না যে গাড়ি ভাড়া দিয়ে আবার বাংলাদেশ যাবে। অনেক খোঁজ করেছি, কোনো বিপদে পড়ল কিনা, কিন্তু উনাকে খুঁজে পেলাম না। এদিকে কাউসার হামিদের জীবন মৃত্যুর খুবই কাছে। ডাক্তাররা বলে দেয় ৭ দিনের মধ্যে কিডনি প্রতিস্থাপন করতে না পারলে উনাকে বাঁচানো পসিবল না। উনি পুরো লাইফ সাপোর্টে। আমার ভাই ইন্ডিয়ার অনেক দালাল ধরে একটি কিডনি নেওয়ার জন্য। ভারতে অনেক অনেক দালাল চক্র আছে যারা মানুষের অঙ্গ এবং চোখ, কিডনি এসবের বিজনেস করে। ৩ দিন পার হয়ে যায়, কোনো কিডনি সেলার খুঁজে পায়নি। কিডনি সেলার পেলেও ম্যাচ হচ্ছে না।
যার তার থেকে তো আর কিডনি নেওয়া যায় না যদি ম্যাচ না হয় সবকিছু। আর উনার কষ্ট ও আমার সহ্য হচ্ছিল না। একটা কিডনি নিয়েও অনেক বাধা নিষেধ এবং নিয়ন্ত্রিত জীবন যাপনের মাধ্যমে অনেক সুস্থভাবে বাঁচা যায়। এতদিনে এটা বুঝেছি মেডিকেলে থাকতে থাকতে। শেষ মুহূর্তে আমি বলি আমি কিডনি দিব যদি আমার সাথে সব মিলে যায়। আমি মেডিকেলে সব টেস্ট করাই। এবং আল্লাহর অশেষ রহমতে সব মিলে যায় উনার সাথে আমার। আমার ভাই সেদিন ও নির্বাক ছিলেন। একটা টু শব্দ করেনি। শুধু জড়িয়ে ধরে কান্না করে বলেছেন একটা ভাইয়ের জন্য, দুইটা সন্তানের পিতার জন্য, আমি আমার বোনটার জীবন নষ্ট করে দিলাম। কাউসার হামিদ কখনো আমার ভাইকে বউয়ের ভাইয়ের চোখে দেখেনি, এবং আমার পরিবারও তাকে নিজের পরিবার মনে করে। কাউসার হামিদ আমার পরিবারের জন্য ভীষণ ভালো ছিল। অপারেশনের আগের মুহূর্তে আমার শুধু কান্না আসতো আর নামাজ পড়তাম। কিন্তু উনার চেহারা আর কষ্ট দেখলে নিজের সব কষ্ট ভুলে যেতাম। অপারেশনের আগে উনি আমাকে বলেন আমার কিছু হলে তুমি আমার সন্তানকে আগলে রাখবে। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার আগে উনি উনার সন্তানকে আমার হাতে তুলে দিয়ে যায়। যদি অপারেশনের সময় উনার কিছু হয়ে যায়, মৃত্যু ভয় সবারই থাকে। কাউসার হামিদ এটা জানে উনার সাথে আমার মনের মিল না হলেও আমি সন্তানদের ভীষণ ভালোবাসি এবং ওদের আজীবন আগলে রাখব। অপারেশনের একদিন আগে থেকে আমার একদম ভারী খাওয়া নিষেধ। শুধু লিকুইড জাতীয় খাবার খেতে দেয়। আমাকে ভর্তি করিয়ে নেয় এবং পুরো অবজারভেশনে রাখে একদিন আগে থেকে। আল্লাহর অশেষ রহমতে কিডনি প্রতিস্থাপন ভালোভাবে হয়। আমার 5 ঘন্টা পর হুঁশ আসে অপারেশনের পর আর উনার একদিন পর। আমাকে 11 দিন হাসপাতালে ভর্তি থাকতে হয় এবং আমাকে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে বলে। এবং আজীবনের জন্য কচুর লতি, কচুর শাক, ফুলকপি, মূলা, অনেক অনেক খাবার খেতে নিষেধ করে, এবং এটাও বলে খেলেও খুব অল্প পরিমাণ, না খেতে পারলে তোমার জন্য ভালো। অপারেশনের পর হাসপাতালে থাকাকালীন কাউসার হামিদের চোখে মুখে আমার জন্য ভালোবাসা খুব করে চোখে পড়ে আমার। উনি বেডে শুয়ে আছে অথচ আমাকে উনি খাওয়ার সময় এটা সেটা খাইয়ে দিত। আমার চুলের লেয়ার কাটছিল, উনার হাতে সেলাইন চলছে অথচ অনেক সময় আমার চোখের সামনে আসা চুলগুলো উনি সরিয়ে দিতেন। ভারতে 3 মাস থাকার পর আমরা বাংলাদেশ আসি। এবং 3 মাস পর আবার যেতে বলে। ভারতের ডাক্তার নার্সরা অনেক মানবিক এবং ওখানে চিকিৎসা ব্যবস্থা অনেক অনেক হাতের নাগালে। টেস্টের টাকাও অনেক কম লাগে। পালিয়ে যাওয়া লোকটা বর্ডার দিয়ে নাকি লুকিয়ে বাংলাদেশে এসেছে। কাউসার হামিদ উনাদের থেকে 2 লাখ টাকা টানিতে নিষেধ করে দেয়। আর টাকা টানিতে চাইলেও আর নেওয়া যেত না কারণ টাকাটা তারা খরচ করে ফেলে আর দেওয়ার মতো সামর্থ্যও তাদের নাই। দেশে আর পর আমার সংসারটা প্রাণ ফিরে পায়। উনি কলেজে যেতেন না। মেহেদি স্কুলে চলে যেত, বাবুনিকেও স্কুলে দিয়ে আসার পর উনি আর আমি পুরো ঘরময়। উনি আমার সাথে কথা বলতেন। রান্নাঘরে চেয়ার নিয়ে বসে থাকতেন, পেঁয়াজের খোসা ছাড়িয়ে দিতেন। যেদিন উনার খারাপ লাগতো শুয়ে থাকতো বিছানায় আমাকে বলতো তুমি রুমে সব নিয়ে এসে কাটাকাটি করে নাও। আমিও রুমে তরকারি সব নিয়ে এসে নিচে বসে কুটে নিতাম আর উনি খাটে শুয়ে থাকতেন। আমাকে একটু পরপর নেহা নেহা বলে ডাক দিতেন। একসাথে খাবার খেতাম। বাবুনির সাথে খেলতাম আর মেহেদি বড় হয়ে যাওয়াতে লজ্জা পেত আমাদের সামনে বেশি সময় বসলে। উনি অসুস্থতা হওয়ার পর শারীরিক সম্পর্ক একদম অফ। তবে আমি মানসিকভাবে ভীষণ খুশি ছিলাম। আমরা ধীরে ধীরে আবার সুস্থ জীবনে ফিরে গেলাম। উনিও কলেজ যাওয়া শুরু করলেন। কলেজ গেলে আমাকে 1 ঘন্টা পর পর ফোন দিয়ে বলতেন নেহা কি করছো তুমি? নেহা আসার সময় কি আনবো? নেহা এটা করো ওটা করো। আমার ভীষণ ভালো লাগতো। উনি এবার বলতে লাগলেন নেহা এবার তুমি একটা বাচ্চা নিয়ে নাও। বাবুনিও বড় হয়ে গেল, 6 বছর চলছে। এবার একটা বাচ্চা নিয়ে ফেলো। আমি কখন মরে যাই কে বলতে পারে? তাছাড়া তোমার নিজের একটা সন্তান হোক। আজকাল দুনিয়ায় অনেক কঠিন, নিজের সন্তানরা দেখে না সেখানে কখনো যদি মেহেদি আর বাবুনি তোমাকে না দেখে। আপনি এত চিন্তা করিয়েন না। দেখবে না কেন, অবশ্যই দেখবে। আমি সিদ্ধান্ত নিলাম এবার একটা বাচ্চা নিব। আমি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা বাদ দিলাম। একদিন উনি আমাকে বললেন নেহা রেডি হয়ে নাও, একটু বাহিরে যাব। কোথায় নিয়ে যাবেন আপনি?
চলো গেলে দেখতে পাবে। অতঃপর ব্যাংকে নিয়ে গিয়ে আমাকে উনার অ্যাকাউন্টের নমনি করে দেয়। এবং এর কয়েকদিন পর উনার বাড়িটা আমার নামে হেবা করে লিখে দেয়। আমি বলি বাড়ি লিখে কেন দিতেছেন, আমার কিছুর তো দরকার নাই। আমার এত সম্পদের উপর লোভ কোনকালেই ছিল না। কারণ আমিও যথেষ্ট ধনী পরিবারের সন্তান। উনি হঠাৎ করে আবার অসুস্থ হয়ে গেলেন। নিয়মিত চেকআপে ছিলেন, তারপরে ও হঠাৎ করে আবার পেইন শুরু হয় উনার। পরে মেডিকেলে নিয়ে যায়। এবং সেখানে টেস্টে আসে কিডনির অবস্থা ভালো না। আমার ভাই কোন কিছু না ভেবে ইন্ডিয়ায় নিয়ে যায়। যে ডাক্তারের আন্ডারে উনার অপারেশন হয় উনার কাছে নিয়ে যায়। উনি আবার ইমার্জেন্সি ভর্তি করিয়ে দেয়। এবং ডায়ালাইসিস আবার শুরু করেন। উনি একদম ভেঙে পড়েন। আমি সবসময় উনাকে সাহস দিই। বলি আপনি ভেঙে পড়বেন না। দরকার হলে আমার বাকি একটা কিডনিও আপনাকে দিয়ে দিব। উনি বলে নেহা এমন বলো না। মেডিকেলে থাকা অবস্থায় প্রায় রাতেই উনি ঘুম থেকে ধরফর করে উঠে যেতেন আর বলতেন নেহা আমাকে নিশি নিতে এসেছে, আমি এমন স্বপ্ন দেখলাম। আমি বলি এমন কিছু হবে না। আমি ভাবিকে ফোন করে বলি এবং কিছু দান সাদকা করে দিতে বলি। মেডিকেলে ভর্তি হওয়ার পর থেকে উনি শুধু আপুকে, উনার মা, বাবাকে স্বপ্ন দেখতেন। আর বলতে না নেহা আমি মনে হয় আর বাঁচব না, আমার কিছু হলে বাচ্চাদের দেখবে তুমি। আমি সবসময় বলতাম কিছু হবে না আমার। মেডিকেলে থাকা অবস্থায় উনি 2013 সালের 8ই জুন সকালে আমাকে বলেন নেহা রে একটা বাচ্চা তো হলো না। আমি বলি আপনি সুস্থ হন ইনশাআল্লাহ হবে। উনি তেমন নাস্তাও খেলেন না। নার্স বকাবকি করল কেন নাস্তা খাচ্ছেন না, উনার শরীর অনেক ফুরবল। আমার হাত ধরে বলে নেহা তুমি একটু সামনে আসো তোমাকে কয়টা চুমু দিই। উনি এটা প্রায় করতেন, আমাকে চুমু দিতেন। আমি মুখটা সামনে নিই। উনি আমাকে চুমু দিলেন কপালে গালে। এরপর দুপুরের দিকে উনি ঘুমিয়ে যান, আমি হোটেলে গিয়ে গোসল, নামাজ শেষ করে ভাইয়াকে নিয়ে একটা ভাতের হোটেলে ভাত খেলাম। ভাত খেয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছি। তখন মেডিকেল থেকে ফোন করে ইমার্জেন্সি যেতে। আমরা কাছাকাছি ছিলাম, দৌড়ে যায়। আমি 2টার দিকে যাই মেডিকেল থেকে। আজকে কিছুটা সুস্থ ছিলেন উনি। হঠাৎ কি হলো? উনাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়, লাইফ সাপোর্ট দেওয়ার আধা ঘন্টা পর উনি ব্রেইন ডেড করেন। 2013 সালের 8ই জুন আমি বিধবা হয়ে যায়। আমার 5.5 বছরের সংসার ছিল। উনাকে ধরে বারবার বলতেছিলাম উঠে যান না, আপনাকে ভালোবাসি আমি। আমার ভাই মেডিকেলের ঝামেলা নিয়ে বিজি, বিদেশ থেকে দেশে লাশ আনা অনেক ঝামেলা। আমি নিথর হয়ে হাসপাতালের করিডোরে বসে আছি। আমার ভাই লাশ আনার জন্য দালাল ধরে। 4 দিন পর দালালের মাধ্যমে 1,10,000 টাকা ঘুষ দিয়ে বিমানে করে লাশসহ নিয়ে দেশে ফিরি। মেহেদী আর বাবুনিকে জড়িয়ে ধরে বলি তোমাদের বাবাকে ফিরিয়ে আনতে পারি নাই আমি। দেশে আনার পর উনাকে দাফন দেওয়া হয় উনাদের পারিবারিক কবরস্থানে। আমি যে কি পরিমাণে ভালোবাসি সেটা আমি যেন উনার মৃত্যুর পর হারে হারে বুঝতে পারছি। আপুর সংসার। নসরাত হক। সত্য ঘটনা অবলম্বন। 7ম খণ্ড। কাউসার হামিদ আমাদের ছেড়ে চলে যাওয়ার পর জীবন যেন অনেক কঠিন হয়ে গেল। ছোট ছোট 2টা বাচ্চা আপু, আর উনি আমার কাছে আমানত রেখে গেলেন। উনি দুনিয়া ছেড়ে যাওয়ার 40 দিনও হয়নি, এর মধ্যে উনার পরিবার সম্পদ নিয়ে ঠেলাঠেলি শুরু করে দেয়। উনার বোনেরা বাবুনি আর মেহেদীর দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে যায়। কারণ উনার পেনশনের মোটা অঙ্কের একটা টাকা পাওয়া যাবে। এবং সম্পদের ভাগ দেওয়া থেকে বেঁচে যাবে। আমার ইদ্যত পালনও শেষ হয়নি, তার মধ্যে উনারা এসব শুরু করেছেন। আমাকে বলতো তুমি অল্প বয়সী একটা মেয়ে, বয়স আর কত হলো তোমার, সমবয়সী কারো এখনো বিয়েও হয়নি। তার চেয়ে তুমি নিজের জীবন গুছিয়ে নাও। ইদ্যত পালনের আগে উনার ফ্যামিলির সবাই আমার বিয়ে নিয়ে পড়েছে। উনি মারা যাওয়ার পর উনার বোনে বলল, উনার বোন থেকে নাকি উনি 5 লাখ টাকা নিয়েছে। আর উনার ফুফুর ছেলের থেকে 2 লাখ। এরকম করে করে প্রায় 21 লাখ টাকার হিসাব আমাকে দেয়। ঘরোয়া বৈঠকও হয়। তখন আমার ভাই বলে এত টাকা নিয়েছে, আমাদের তো কোনোদিন কিছু বলে নাই। এবং সে ধার করার মতো মানুষও না। কিন্তু উনারা বলে আমাদের থেকে নিয়েছে, এখন ফেরত দিবেন, কথা শেষ। আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? আমাদের ছেলে আমাদের থেকে টাকা নিয়েছে, এটার আবার প্রমাণ কেন রাখব?
তোমরা টাকা দিতে না পারলে সম্পদ দিয়ে দাও। আপনাদের থেকে টাকা নিয়েছে তাহলে দাফনের সময় খাটিয়া ধরে রাখেন নাই কেন? আমরা তো এত অমানবিক না। আমার ভাইয়ের সাথে তারা রীতিমতো ঝগড়া শুরু করে। তখন আমার ভাই বলে উনি মৃত্যুর আগে ও বলেছে উনি কোনো ধরনের টাকা কারো কাছ থেকে ধার নেননি। এবং আমাদের বলেও যায়নি। উনারা বলেন কাউসার হামিদ তোমাদের থেকে গোপন রাখতে বলেছে তাই গোপন রেখেছি। এটা নিয়ে ওরা অনেক বেশি ঝামেলা করে। এবং উনার রাস্তার পাশের জায়গাগুলোতে ওরা দোকান বেঁধে ফেলে। আমি ভাইকে বলি ভাই আর ঝামেলা করিয়েন না। এখন এসব ইচ্ছে করে না ইদ্যতটা একটু পালন করি তারপর দেখা যাবে। গ্রাম থেকে আমার একটা খালা আর খালাতো ভাই আসে আমার সাথে থাকার জন্য। খালাতো ভাইয়ের বয়স 16 বছর। সে মেহেদি বাবুনিকে স্কুল থেকে দিয়ে আসতো নিয়ে আসতো। এবং মাঝে মাঝে আমার খালা বাজার করে আনতো। বেশিরভাগ বাজার আমার ভাইয়ে করে দিত। আমাকে উনার শূন্যতা অনেক পোড়াতো। শেষের একটা বছর উনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আবার নিজেকে এটা বলে সান্ত্বনা দিতাম আমার আপুর কাছে আছে। আল্লাহ তাদের জান্নাত দিয়েছে, জান্নাতে তারা শান্তিতে আছে। কিন্তু আমার ও তো স্বামী হয়, আমি কার সাথে থাকবো জান্নাতে এটা বলেও কান্না আসে। আমি কখনো নামাজে দাঁড়িয়ে উনার সাথে জান্নাতে থাকার কথা আল্লাহকে বলি নাই। কারণ আমার আপুর সাথে কে থাকবে? আপু যদি দেখে ছোট বোনের সাথে কাউসার হামিদ। উনার ব্যবহৃত সব জিনিস ধরে ধরে দেখতাম। বাচ্চাদের জড়িয়ে ধরতাম। একদিন মেহেদি আমাকে জড়িয়ে ধরে বলে আম্মু তুমি কি আবার বিয়ে করে ফেলবে? আমাদের ছেড়ে চলে যাবে আমাদের রেখে? 11 বছরের মেহেদির মাথায় কি এসেছে তা আমার জানা নাই। আমি বলি কেন বাবা এমন কেন বলছো? সবাই বলে তোমাকে বিয়ে দিয়ে ফেলতে। তখন তো তুমি আমাদের ছেড়ে চলে যাবে। মা তুমি আমাদের ছেড়ে যাবে না আমাকে ধরে বলো। আমি তখন হেহেদিকে জড়িয়ে ধরে বলি না বাবা তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। এর মধ্যে আমার ইদ্যত শেষ হয়। এবং আমার খালাতো ভাইটা গ্রামে চলে যায়, তার লেখাপড়ার ব্যাঘাত হচ্ছিল। মেহেদি আর বাবুনিদের নিয়ে আমার একা পথ চলা শুরু হয়। আমি তাদের মা এবং তাদের বাবা, তাদের স্কুলে দিয়ে আসা এবং নিয়ে আসা, রান্না বান্না, বাজার সব আমি করতে লাগলাম। এর মধ্যে ওদের বাবার অফিস থেকে এককালীন মোটা অঙ্কের একটা টাকা আমি পাই, এবং সেটি ব্যাংকে রেখে দিই। ওদের বাবার 5টি দোকান ছিল, সেগুলো দিয়ে সংসার চলত। কাউসার হামিদের পরিবার সম্পদ নিয়ে আবার ঝামেলা শুরু করে। কাউসার হামিদের পৈতৃক সম্পদগুলো ওরা ভোগ দখল শুরু করেছে। আমি আমার ভাইয়ের সাহায্যতে ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে থানায় মামলা করি। অনেক থানা মামলা বৈঠক শেষ করে সম্পদগুলো আমার আয়ও নিয়ে নিই। তবে গ্রামের গুলো উনাদের আয়ও থাকে। আমি আর ঝামেলা করি না। এবং উনাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিই। জীবন চলছে জীবনের ন্যায়। জীবন থেকে অনেকগুলো বছর কেটে যায়। মেহেদির এসএসসি পরীক্ষার পর কলেজে ভর্তি করাই। তখন ওর বড় ফুফুর সাথে আবার সম্পর্ক ঠিক হয়। এবং উনার যাতায়াতে বেড়ে যায় আমার বাসায়। উনার কলিজা জ্বলে সবসময় ভাইয়ের বাচ্চাগুলোর জন্য। ওর বড় ফুফুর যাতায়াত বেড়ে যাওয়ার পর ছোট ফুফুরও যাতায়াত বেড়ে যায়। বাসায় আসতো, আমার জন্য আফসোসের সীমা থাকতো না। আমার জন্য হাই হুতাশ করত। উনারা আসলে আমি যথেষ্ট মেহমানদারি করতাম, তবে এত বেশি মিশতে চাইতাম না। উনারা এলেই কিভাবে 2টা খাওয়াই বিদায় করব সে চিন্তা থাকতো আমার। মেহেদি সেকেন্ড ইয়ারে উঠার পর আমার কাছে একটা মোবাইলের আবদার করে। এখনকার যুগে ওর সব বয়সী সবাই মোবাইল ব্যবহার করে, আমি আর না করি নাই। ওরে একটা মোবাইল কিনে দিই। এই মোবাইল কেনার পর থেকে ছেলে আমার মহা বিজি। খেতে গেলে মোবাইল টিপে একটু পরপর বাহিরে যায়। বুঝলাম ছেলে মনে হয় কারো প্রেমে টেমে পড়ছে। ও ঘুমিয়ে থাকা অবস্থায় আমি ওর মোবাইল চেক দিই। দিয়ে দেখি ওর বড় ফুফুর মেয়ের সাথে ওর প্রেম আলাপ। এবং সম্পর্ক বহুদূর এগিয়ে গিয়েছে। চ্যাটিংয়ে দেখলাম বাচ্চার নাম পর্যন্ত ঠিক করে ফেলেছে। আমার মাথায় হাত। আমার কাছে মেহেদি তখনও পিচ্ছি। আমি যথারীতি ওর বন্ধু বান্ধব, সহপাঠী এর থেকে খবর নিই। এবং ওরা প্রায় সময় দেখা করে, ঘুরতেও যায়। আমি হেহেদিকে বুঝাই এবং বলি বাবা তোমার এখন ভালো লাগার বয়স। তাই বলে ওর সাথে। বাবারে তোমাদের বাবা নেই, মা নেই, আমি তোমাদের সব, আমি চাই তোমরা ভালো থাকো।
বাবা, একটা বয়সে গিয়ে একটা জীবনে গিয়ে তারপর এসব করো। আর তোমার এই বয়সে বন্ধু বান্ধব থাকতেই পারে। বাবা, তুমি তোমার বড় ফুফুর মেয়ের সাথে এতটুকু সম্পর্কে যাওয়াতে আমি অনেক কষ্ট পেয়েছি। ওরা তোমাদের ক্ষতি চাই এবং তুমি তো জানো কিভাবে তোমার বাবার সম্পদ ওরা নিয়ে ফেলতে চাই। মেহেদী আমায় বলে আমি আর ওর সাথে কথা বলবো না। আমি বিষয়টা বিশ্বাস করি এবং তাকে অবজারভেশনে রাখি। তার বড় ফুফুর বাসায় আসা একদম বন্ধ করে দিই। কিন্তু যথারীতি ও ঠিকই আবার সম্পর্ক রেখেছে এবং আমি ওর মোবাইল চেক দিয়ে বুঝি ও চ্যাটিংগুলো ডিলিট করে দেয়। ও ঘুমন্ত অবস্থায় ওর মোবাইল চেক দিই। ওর কয়েকদিন পর ও মোবাইলের লকটা লক করে দেয়। আমি বিষয়টা আমার ভাই ভাবিকে জানাই এবং আমি নিজে ও বিষয়টা নিয়ে অনেক অসুস্থ হয়ে যায়। একে তো আমার একটা কিডনি, তার মধ্যে প্রায় সময় শারীরিক অসুস্থতা ফিল করি। এখন আবার এগুলো আর ভালো লাগছিল না। আমার ভাই বিষয়টা শুনে রেগে মেগে একদম আগুন। হেহেদিকে বকা দিয়ে ওর ফোন নিয়ে ফেলে। এরপর ছেলে আমার কয়েকদিন ভীষণ ভালো ছিল। কিন্তু এরপর খেয়াল করলাম প্রায় সময় ওর রুমের দরজা বন্ধ রাখে এবং বাহির থেকে অনেক দেরিতে আসে। 2 মাস পর আমি ওর বইয়ের ভিতরে আইফোন দেখতে পাই, তাও নতুন ভার্সন। আমি ওর সহপাঠীর মাধ্যমে জানতে পারি ওর বড় ফুফু প্রায় সময়ই ওর কলেজে আসে এবং সে মোবাইল মার্কেটে নিয়ে গিয়ে 1,18,000 টাকা দিয়ে কিনে দেয়। এর মধ্যে ওর এইচএসসি পরীক্ষা শেষ হয়। আমার ভাইকে আবার বিষয়টা বলি এবং আমার ভাই রেগে গিয়ে ওরে কয়েকটা চড় দেয়। মোবাইলটা ভেঙে ফেলে। আমার চোখের পানি বাঁধ মানে না। কারণ মেহেদী এমন করবে আমার কল্পনা ছিল না। তখন হেহেদিকে আমি বারবার অনুরোধ করি, বাবারে এমন করিও না। তুমি একটা বয়সে একটা পজিশনে যাও, আমি নিজে তোমাকে তোমার পছন্দের মেয়েকে বিয়ে করাবো। মেহেদী আর কিছু বলে না। এবং কয়েকদিন ঠিক ছিল। করোনার সময় ঘরে ছিল আর আমার চোখে ছিল কয়েক মাস। একদিন আমাকে বলে, মা, ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছি, বন্ধুদের সাথে একটু ঘুরে আসি। সন্ধ্যার আগে বাসায় চলে আসব। ও দুপুর 11টায় ঘর থেকে বের হয়। আমি নরমালি ওরে আর কিছু বলি না। আমি মনে করছি ও বন্ধুদের সাথে যাবে। সারাদিন যায়, সন্ধ্যার সময় ও বাসায় আসে না। রাত 8টার দিকে ফোন করে বলি, বাবা কোথায় তুমি? আমাকে বলে, মা, আমি আসছি একটু পর। আমার ছেলে বাসায় আসে রাত 9টায়। 2020 সালের নভেম্বর মাসের 20 তারিখ আমার ছেলে বিবাহ করে। 2 দিন পর আমার শ্বশুর বাড়ি এক রিলেটিভ আমাকে ফোন করে বলে, মেহেদী তো অ্যানিকে বিবাহ করেছে কোর্ট ম্যারেজ। অ্যানি আমার ছেলের 1 বছরের ছোট ছিল। আমার মাথায় আকাশ ভেঙে পড়ে, কি বলে ও? সেদিন আবার মেহেদী গাড়ি গ্যারেজে নিয়ে যাবে বলে ঘর থেকে বের করে। সারাদিন যায়, রাত যায়, মেহেদী আসে না। আমি আর বাবুনি টেনশনে শেষ। পরের দিন বাবুনিকে দিয়ে ওর বড় ফুফুর কাছে ফোন করালে বাবুনিকে বলে, মেহেদী ওদের বাসায় আছে, বউয়ের কাছে আসছে। একটু পর ওরা বের হবে, গাড়ি ওদের বাসায় আছে, বউ নিয়ে প্রথম বের হবে, গাড়ি না আনলে হয়। সেদিন আমার ফিল হয়েছে আপুর সংসারটা আর আমি ধরে রাখতে পারলাম না। বাবুনি আমার ভাই ভাবিকে কল দেয়। ওরা আসে আর আমি অনেক অসুস্থ হয়ে যায়। আমাকে মেডিকেল নিয়ে যায়, সেলাইন দেওয়া হয়। আমার ভাই হেহেদিকে কল দেয়, মেহেদী নাম্বার অফ করে দেয়। আপুর সংসার, সত্য ঘটনা অবলম্বন। শেষ খণ্ড। নসরাত হক চাটগা চিন্তা। নসরাত হক এইচএসসির পর মেহেদী আর পড়েনি। আমরা কেউ আর হেহেদিকে বোঝাতে সক্ষম হয়নি। 2021 সালে মেহেদী আসে। প্রায় কয়েক মাস পর আমি আমার ছেলেকে দেখি। মেহেদী এসে আমার কাছে ওর বাবার আর মায়ের টাকার ভাগ চাই, যেগুলো ব্যাংকে ছিল। বাবুনি তখন ওর বাবার গাড়ির কথা বলে। তখন বাবুনিকে মারতে উঠে। পরে বাবুনি আমার ভাইকে ফোন করে। আমার ভাই আসতে পারে না, বিজি ছিল। তখন আমি হেহেদিকে বলি, তুমি তোমার মুরব্বি ও 10 জন নিয়ে আসিও। আর এলাকার কমিশনার অফিসে এসে সব হবে। সেদিন ওর রুমের ওর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ও আবার চলে যায়। 1 মাস পর আমার ছেলে মেহেদী আমার জন্য কমিশনার অফিসে বৈঠক ডাকে। আমি যাই এবং সমস্ত ব্যাংকের এবং সমস্ত কিছুর হিসাব এবং টাকা পয়সা নিয়ে। তারপর কমিশনার সব ভাগ করে দেয়। কিন্তু ও বাবুনির ভাগটাও চাই এবং বাবুনিকে ও সাথে নিয়ে যেতে চাই। তখন বাবুনি নিজেই বলে ও সাথে যাবে না।
মেহেদীর শাশুড়ি বলে বাবুনির ভাগের টাকাগুলো যেন মেহেদীর কাছে থাকে, আমি তো আর আসল মা না, যদি ভেঙে ফেলি। মেহেদী ও বাবুনিকে নিয়ে যেতে চাই। এর মধ্যে শুনি ওর বউ নাকি গর্ভবতী। বাড়ির ভাগও চাই। অথচ বাড়িটা আমার নামে। এবার আমি রেগে গিয়ে জুতা নিয়ে উঠি এবং হেহেদিকে সবার সামনে ঠাস ঠাস জুতা দিয়ে ইচ্ছে মতো মেরে বলি, চনির পোয়া, তুই কাকে কি বলস? তোদের জন্য নিজের জীবন শেষ করলাম, একটা কিডনি পর্যন্ত তোদের বাবারে দিয়ে দিলাম। তোর বাপ মারা গেছে 2013-তে, তখন আমার 22 বছর। তোদের কথা চিন্তা করে বিয়ে পর্যন্ত বসলাম না। বিনিময়ে এই প্রতিদান দিলি। এত বছরে একটা টাকা এদিক সেদিকে করি নাই, তুই 2 দিনের ছেলে বিয়ে করে আমাকে আঙুল দেখাস। তোর উপর খোদার লানত পড়বে। বাবুনির দিকে যদি তোরা কেউ চোখ আর আঙুল দেখাস, আল্লাহর কসম একদম খুন করে ফেলব। তোর বাড়িতে তোর বউ নিয়ে থাক। তোর বাপ মা আছিল টিচার আর তুই হয়লি অমানুষ। আজকের পর তোর ছায়া যেন না দেখি। ওর শাশুড়ি ছাড়া কেউ আর ধরতেও আসে না। উল্টো আমার ভাই ধমক দিয়ে ওর শাশুড়িকে সরিয়ে দেয়, বলে ও খাওয়াইছে, ও মারবে, তুই বেডি বলারকে। মহিলাটা ঝগড়া করতে চাই, কিন্তু কমিশনার এর জন্য পারে না। উনি ধমক দিয়ে বসিয়ে দেয়। কমিশনার এর অফিস থেকে চলে আসি। আমার ভাইকে কাঁদতে কাঁদতে বলি, ছেলেটার জীবন শেষ করে ফেলল। আমি পারলাম না রে ভাই, পারলাম না। 3 দিন পর আমাদের মা মেয়ের সব জামা কাপড় নিয়ে আমি আমার আপুর সংসার ছেড়ে ভাইয়ের বাসায় চলে আসলাম। আমি পারি নাই আমার আপুর সংসারটা সুন্দর করে সাজিয়ে রাখতে। আমি পারি নাই কাউসার হামিদের কথা রাখতে। অনেক অসুস্থ হয়ে যাই এসব টেনশনে। আমার ভাবি খুব ভালো মানুষ, সে আমাকে মায়ের মতো আগলে রেখেছে। আমাকে জড়িয়ে ধরে সবসময় কেঁদে কেঁদে বলতো, নেহারে মাফ করে দিস আমাদের। তোর জীবনটা শেষ করে দিলাম। আমি আর বিয়ে বসি নাই, কারণ একটা কিডনি আমার। আল্লাহ যেখানে মানুষকে 2টা কিডনি দান করছে, সেখানে একটা কিডনি নিয়ে পুরোপুরি সুস্থ জীবন ধারণ করা যায় না। আর একটা কিডনি শুনলে কে বিয়ে করতে চাইবে? আরেক জনের জীবন নষ্ট করে আমি কি করব? আর বাচ্চারা ছোট ছিল, সব দিক বিবেচনা করে আর বিয়ে করি নাই। আর ইচ্ছেও ছিল না। বাবুনির বাপের গোষ্ঠী, বাবুনির দায়িত্ব নিতে চাই, ওর বড় ফুফুর ছেলের বউ বানাতে চাই। লোক দিয়ে খবর পাঠায় ভাইয়ের ছেলে মেয়েকে নিজের কাছে রাখতে চাই। মেয়েকে তো আমার ছোট একটা ছেলের ঘাড়ে দিল, এখন আমার মেয়েটাকে ও নিতে চাই। আমি চুপ করে বসে না থেকে ভাইরে বললাম, ভাই বাবুনিরে বিয়ে দিয়ে দিব। যা হওয়ার হোক, আমি আর পারবো না। ভাই প্রথম রাজি না হলে ওপরে আমার জোড়াজুড়িতে রাজি হয়ে যায়। কাউসার হামিদের বন্ধুর মেজ ছেলের সাথে আমার বাবুনির বিবাহ দিই। ছেলের বয়স 26 বছর। আর ছেলে নরওয়েতে থাকে। বাবুনিকে জিজ্ঞেস করি, তুমি রাজি আছো নাকি? সে উড় দেয় আমি যা বলি তা। 2022 সালের 3রা মার্চ আমার বাবুনির সাথে মাসুদের পারিবারিকভাবে বিবাহ হয়। আমি ওদের পুরো ঘর সাজিয়ে দিতে চেয়েছি, কিন্তু ওরা কিছুই নেয়নি। আমাদের চট্টগ্রামে রীতি অনুসারে কোরবানিতে গরু দিতে চেয়েছিলাম, কিন্তু কঠিন নিষেধ করে দিয়েছে। বাবুনির বিয়ের পর বাবুনিকে নাই আনতাম। এবং মাঝে মাঝে আমি গিয়ে থাকতাম। খেয়াল করতাম আমার মেয়ে সুখে আছে কিনা। আমার মেয়ে ভীষণ সুখে আছে। আমার বাসায় আসলে মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে ওদের রোমাঞ্চ আমার চোখে পড়ে। আমি মা হয়ে সেদিকে চোখ দিতাম না। বিষয়টা এমন, আমি তরকারি কাটছি, বাবুনি ও সামনে মাসুদও আছে। একজন আরেকজনকে ফ্লাইং কিস করতেছে, সেটা চোখে পড়ত। এবং হুটহাট একজন আরেকজনকে জড়িয়ে ধরছে, সেটাও চোখে পড়ত অনাকাঙ্ক্ষিতভাবে। আমার ভালো লাগতো যাকোরা ভালো আছে। মাসুদকে অনুরোধ করেছি আমার মেয়ের পড়ালেখা যেন বন্ধ না করে, দরকার হলে পড়ালেখার খরচ আমি দিব। ওরা প্রচুর ঘুরে বেড়াই, আমি ফেসবুকে দেখি আর মনে মনে আত্মতৃপ্তি পায়। মেয়েটা আমার আজ 1 মাস হলো নরওয়েতে গেছে। সেখানে কলেজে ভর্তি হয়েছে। আর মেহেদি এখন দোকান করে। ওর একটা প্রতিবন্ধী মেয়ে হয়েছে। ওর বাবার দোকান পাটগুলো ওর শ্বশুর গোষ্ঠী ভোগ করছে। মাঝে মাঝে আমাকে ফোন দেয়। বাবুনিকে ফোন দেয়। আমি কথা বলি না। বাবুনিও কথা বলে না। বিশ্বাস করেন, আমি বাবুনিকে মানা করি নাই ওর ভাইয়ের সাথে কথা বলার জন্য, ও নিজেই বলে না। মেহেদি এসএমএস দেয়, মা মিস ইউ। আমার চোখের পানি ছাড়া কিছুই আসে না। যে যার যার মতো ভালো থাকুক।
আমি ভাইয়ের বাসায় থাকি। ভাবি আমাকে সন্তানের মতো রেখেছে। আমার সারা দিন যায় নামাজ কালাম আর ফেসবুক, মেয়ের সাথে কথা বলে। ওর শ্বশুর গোষ্ঠী অনেক ভালো, সবাই আমার খোঁজ খবর নেয়। আমার আজকে এই জীবনে পরিণতির জন্য কাউকে দায় করি না। কারণ আমার নসিবে যা ছিল তা হয়েছে। আমি জান্নাতে কাউসার হামিদকেও চাই না। কারণ আমার আপুর সাথে থাকুক, এটাই চাওয়ার। আফসোস আমি আমার আপুর সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারলাম না। আপুর সংসারটা নিজের হলো না। সমাপ্ত।